আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মারিয়া? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শোভন, ভালো আছো? এই যে স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরু করি নাকি? ওকে স্যার। হ্যাঁ, শুরু করেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পড়ছিলাম, শ্রেণীবিন্যাস। তো আমাদের অলরেডি শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো শেষ করেছি। আজকে আমরা পড়বো যে মেজর যে ফাইলাম গুলো আছে বা মেজর পর্ব। মোট 9টা মেজর পর্ব আছে। তো 9টা মেজর পর্বের মধ্যে প্রথম 8টা মেজর পর্ব হলো অমেরুদণ্ডী প্রাণীর পর্ব, আর 9 নম্বর পর্বটা মেরুদণ্ডী প্রাণীর পর্ব। তো আমরা মেজর পর্বের প্রথম যে পর্ব, সেই পর্বের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তাহলে মেজর পর্বের প্রথম পর্বের নাম হলো পরিফেরা। ল্যাটিন পোরাস এর অর্থ হলো ছিদ্র, আর ফেরি মানে বহন করা। তাহলে এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি রয়েছে, যে দেহ প্রাচীরে ছিদ্র রয়েছে, ছিদ্র বহনকারী প্রাণী। এবং এই পর্বের সকল প্রাণীগুলোকে আমরা বলবো স্পঞ্জ। পরিফেরা পর্বের সকল সদস্যদের স্পঞ্জ বলা হয়। হ্যাঁ, নামের শেষে স্পঞ্জ থাকে, কিন্তু নামের স্পঞ্জের আগে হয়তো বিভিন্ন নাম লেখা থাকে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, স্পঞ্জিরা ফ্র্যাজিলিস, স্বাদু পানির স্পঞ্জ। আবার কোনটার আগে লেখা থাকবে লাল স্পঞ্জ। হ্যাঁ, তাহলে নামের শেষে স্পঞ্জ কথাটা থাকে। তাহলে পরিফেরা পর্বের প্রাণীদের সাধারণ নাম স্পঞ্জ। এখন এই পর্বে প্রাণীদের আমরা বৈশিষ্ট্যগুলো শিখব। 1 নম্বর বৈশিষ্ট্য, কোষীয় মাত্রার গঠন সম্বলিত প্রাণী। আমরা যখন ভিত্তিগুলো পড়িয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহটা শুধুমাত্র কোষ দ্বারা গঠিত, এই জন্য আমরা বলছি কোষীয় মাত্রার গঠন সম্বলিত প্রাণী। দেহ প্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। তাহলে দেহ প্রাচীরে অস্টিয়া নামের কতগুলো ছিদ্র থাকবে, আমরা ছিদ্রগুলো একটু ছবির মাধ্যমে দেখব। এরপরে আছে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র বিদ্যমান, স্পিকিউল বিদ্যমান, কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ রয়েছে, এবং এদের দেহের গহ্বর হলো স্পঞ্জশীল। শোষণাঙ্গ, রেচনাঙ্গ, পরিপাকতন্ত্র থাকে না। লার্ভা দশার নাম অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা। আমরা ছবিতে একটু দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো একটা স্পঞ্জের লম্বচ্ছেদ। তো লম্বচ্ছেদ করলে আমরা দেখতে পাচ্ছি ভিতরে যে ফাঁকা একটা গহ্বর রয়েছে, এই গহ্বরটাকে আমরা বলছি স্পঞ্জশীল। এই যে স্পঞ্জশীল, তাহলে প্রাণীর দেহের গহ্বরের নাম স্পঞ্জশীল। আর গহ্বরটি উপরের দিকে একটা প্রকোষ্ঠ দ্বারা বাইরের পরিবেশে মুক্ত থাকে, সেই প্রকোষ্ঠের নাম অস্কিউলাম। অস্কিউলাম। তারপর আমরা দেখব যে দেহের বাইরের দিকে আমরা এরকম কতগুলো ছিদ্র দেখতে পাচ্ছি। এই ছিদ্রগুলো বলবো অস্টিয়া। তাহলে এটা অস্টিয়া, এটা অস্টিয়া, অস্টিয়া, এগুলো হলো অস্টিয়া। তাহলে দেহ প্রাচীরে অনেকগুলো অস্টিয়া নামক ছিদ্র থাকে। তারপরে আরো আমরা কিছু কোষ দেখবো, সে কোষগুলোর নাম হলো কোয়ানোসাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কোয়ানোসাইট। তাহলে দেহ প্রাচীরে এরকম ফ্লাজেলা যুক্ত কিছু কোষ থাকে, এই কোষগুলোর নাম হলো কোয়ানোসাইট। কোয়ানোসাইট কোষগুলো দেখতে কেমন? কোয়ানোসাইট কোষগুলো দেখতে এরকম অনেকটা, এই যে ফ্লাজেলা, এগুলো হলো ফ্লাজেলা। এগুলো এই ধরনের কোষ দেহ প্রাচীরে থাকে। আর এটা হলো স্পঞ্জ। এটা হলো হলুদ স্পঞ্জ। আমরা স্পঞ্জটা দেখতে পাচ্ছি যে ফাঁকা যে গহ্বর, এই গহ্বরটাকে বলবো আমরা অস্কিউলাম। আর ভেতরে যে গহ্বরটা দেখতে পাচ্ছি ছিদ্রের মতো, সেটাকে আমরা বলবো
স্পঞ্জশীল। আমরা আরো একটা জিনিস বলেছিলাম যে এদের এদের দেহে স্পিকিউল থাকে। এই যে এরকম আমরা কতগুলো কাঁটার মতো গঠন দেখতে পাচ্ছি, এগুলো হলো স্পিকিউল। হ্যাঁ, উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কাঁটার মতো, এগুলোকে বলা হচ্ছে স্পিকিউল। হ্যাঁ, এরা হলো দেহের কাঠামো গঠন করে স্পিকিউল। তাহলে আমরা এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো শিখলাম। 8 নম্বর বলা হচ্ছে লার্ভা। লার্ভা দশা মানে কি, কেউ বলতে পারবা? লার্ভা কাকে বলে? এর আগে অনেকবার বলা হয়েছে লার্ভা মানে কি। লার্ভার বাংলা আরেকটা হলো সুকীট। তাহলে লার্ভা হলো একটা প্রাণীর অপরিণত দশা, যা দেখতে পূর্ণাঙ্গ প্রাণী হতে সম্পূর্ণ আলাদা। তাহলে তোমরা এরকম অনেক দেখবা যে ক্যাটারপিলার, যেমন আমরা বলি আঁচা, হ্যাঁ, বা আমরা বলি ছ্যাঙ্গা বলি অনেক সময়, এগুলো সাধারণত আমড়া গাছে, তারপর সজনা গাছে এই ধরনের শুংযুক্ত শুঁয়োপোকা বা ক্যাটারপিলার আমরা দেখেছি। তা আমরা কখনো কল্পনা করতে পারি না যে এই ধরনের শুঁয়োপোকা বা ক্যাটারপিলার, হ্যাঁ, এরা রূপান্তর হয়ে মৌমাছি, প্রজাপতি ইত্যাদি প্রাণীতে পরিণত হতে পারে। কখনোই আমরা কাউকে যদি বলি যে এই ধরনের শুঁয়োপোকাগুলো একসময় মৌমাছি বা প্রজাপতিতে কনভার্ট হয়, কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, তাহলে লার্ভা দশাটা হলো কি, যে একটা প্রাণীর অপরিণত দশা, যেটা পূর্ণাঙ্গ প্রাণী থেকে দেখতে সম্পূর্ণরূপে আলাদা হবে। তো পরিফেরা পর্বের প্রাণীদের লার্ভা দশাগুলোর নাম অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমা। তাহলে আমরা পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো সবাই শিখলাম। হ্যাঁ স্যার। এখানে অনেক সময় যদি এখানে এমসিকিউ আসে, আমরা এখানে বলতে পারি স্পঞ্জশীল নামক দেহগহ্বর কোন পর্বের প্রাণীতে দেখা যায়? অ্যান্সার হবে পরিফেরা। অস্টিয়া নামক ছিদ্রযুক্ত প্রাণীর পর্বের নাম কি? পরিফেরা। এরকম অনেক সময় প্রশ্ন আসতে পারে। এবার আসবো আমরা 2 নম্বর পর্ব, নিডারিয়া। গ্রিক নাইট মানে রোম কাটা, আর ল্যাটিন এরিয়া অর্থ হলো সংযুক্ত। তাহলে রোম কাটা সংযুক্ত। এই পর্বের নামকরণ করেছেন বিজ্ঞানী হ্যাসে 1888 সালে। 1 নম্বর বৈশিষ্ট্য, দেহ অরীয় প্রতিসম। অর্থাৎ এই হাইড্রা বা জেলিফিশ এই টাইপের প্রাণীগুলোর যদি আমরা লম্বালম্বী অক্ষ বরাবর একই তলে দেহকে একাধিকবার সমান 2 অংশে ভাগ করা যায়। কোষ টিস্যু মাত্রার গাঠনিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী। আমরা জানি যে এদের দেহের কোষ এবং টিস্যু দুইটাই আছে, এই জন্য আমরা বলতেছি টিস্যু মাত্রার গাঠনিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী। ভ্রূণীয় স্তর দ্বিস্তরী মানে ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, এদের দেহ প্রাচীরে যেমন এপিডার্মিস আর একটা হলো এন্ডোডার্মিসের মাঝে মেসোগ্লিয়া থাকে। সিলেন্টেরন নামক গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থাকে। নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে। নেমাটোসিস্ট বহন করে। জীবন চক্রে পলিপ ও মেডুসা দশা দেখা যায়। তাহলে এই পলিপ আর মেডুসা দশাটা কি, এটা একটু বোঝার আছে। পলিপ বলা হচ্ছে যে এরা যদি কোনো বস্তুর সাথে লেগে থাকে, দেহকে যদি কোনো বস্তুর সাথে আটকে রাখে এবং নড়াচড়া না করে, তখন সেটাকে আমরা বলবো পলিপ দশা। পলিপ মানে হলো নিশ্চল দশা। মেরুসা, মেরুসা হলো যখন প্রাণীগুলো সাঁতার কাটবে, অর্থাৎ সচল দশা, সেটাকে আমরা বলবো মেডুসা। তাহলে আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাবো যে জীবনচক্রে স্থির বা নিশ্চল দশা পলিপ, আর সাঁতারু বা সচল দশা মেডুসা দেখা যায়। আমরা পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টারে হাইড্রা বলে একটা প্রাণী পড়বো, হাইড্রা ভালগারিস। তো সেই হাইড্রা ভালগারিস এই প্রাণীটা কিন্তু জীবনচক্রের বেশিরভাগ সময় পলিপ দশায় অতিবাহিত করে। হ্যাঁ, তাহলে উদাহরণ হাইড্রা ভিরিডিস। তো হাইড্রা যখন আমরা পড়াবো তখন আমরা এই মেসোগ্লিয়া কি জিনিস, সিলেন্টেরন কি জিনিস, নিডোসাইট, নেমাটোসিস্ট, এই সমস্ত জিনিস আমরা সহজেই সেখানে প্রত্যেকটা টার্ম সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। তারপর আমি এখানে দেখাতে পারি, এটা হলো হাইড্রার একটা লম্বচ্ছেদ। তো হাইড্রা লম্বচ্ছেদের আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি ভেতরে, উপরে হলো মুখ, মুখের ঠিক নিচে এই যে দেহের গহ্বর, একে আমরা বলবো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন। এটাই হলো সে সিলেন্টেরন। ঠিক আছে।
আর আমরা একটা বিশেষ কোষের কথা বলেছিলাম যে এদের এপিডার্মিসে নিউরোসাইট বলে একটা বিশেষ কোষ আছে, এটাই সেই নিউরোসাইট। এবং এই নিউরোসাইট কোষের মধ্যেই নেমাটোসিস্ট নামক থলে থাকে, নেমাটোসিস্ট নামক থলে থাকে। তো এই হলো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। এরপরে আমরা যাব 3 নম্বর পর্ব, প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। গ্রিক প্ল্যাটিস, যার অর্থ চ্যাপ্টা, হেলমিন্থ যার অর্থ কৃমি, অর্থাৎ চ্যাপ্টা কৃমি। নামকরণ করেছেন গেগেনবার 1859 সালে। তাহলে এরা হলো কি প্রথম টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায়। তাহলে এই পর্বের প্রাণী থেকেই আমরা দেখব যে প্রাণীদের দেহটা অঙ্গ ও অঙ্গতন্ত্র থাকে। হ্যাঁ, প্লাটিহেলমিনথিসই হলো প্রথম প্রাণীর পর্ব যাদের অঙ্গ সংগঠন মাত্রা দেখা যায়, অর্থাৎ দেহে অঙ্গ এবং অঙ্গতন্ত্র আছে। এটাও অনেক সময় আমরা পরীক্ষায় প্রশ্ন করি যে প্রথম অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণীর পর্বের নাম কি, তখন অ্যান্সার হবে প্লাটিহেলমিনথিস। আবার এরাও কিন্তু প্রথম ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ যদি আমরা এদের ভ্রূণ দেখি তাহলে ভ্রূণে আমরা 3টা স্তর দেখতে পাবো, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাহলে এরাও কিন্তু ভ্রূণীয় স্তরে বিবেচনায় এরা কিন্তু প্রথম ত্রিস্তরী প্রাণীর পর্ব। তাহলে এই দুইটা কিন্তু এই যেন বোল্ড করে লেখা আছে, মানে এই দুইটা থেকে অনেক সময় কোশ্চেন আসে। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ দেহের লম্বালম্বী অক্ষ বরাবর যদি আমরা কাটি তাহলে একবারই সমান 2 অংশে ভাগ করা যায়। যেমন আমরা এই প্রাণীগুলো এখানে দেখতে পাচ্ছি, যেমন ডান দিকের প্রাণীটা হলো ফিতা কৃমি, মাঝখানেরটা হলো যকৃত কৃমি, আর বাম দিকেরটা হলো প্ল্যানারিয়া। এই প্রাণীগুলো যদি আমরা দেখি তাহলে তার মাঝখান বরাবর আমরা দেখতে পাবো একবারই সমান 2 অংশে ভাগ করা যাবে। ফিতা কৃমিকেও যদি আমরা ভাগ করি তাহলে এই গোটা অংশকে যদি সোজা করি তাহলে আমরা একবারই দেহকে সমান 2 অংশে ভাগ করতে পারবো। রেচনাঙ্গ শিখা কোষ। শিখা কোষ নাম শুনেছো? শিখা কোষ, রেচনাঙ্গ শিখা কোষ। শিখা কোষ মানে কি? শিখা কোষ মানে হলো যে জ্বলন্ত শিখা। হ্যাঁ, যেমন হলো মোমবাতি জ্বালালে যে জ্বলন্ত যে আহ, মানে যে মানে জ্বলন্ত ভাবে যে অংশটা জ্বলে সেটাকে আমরা বলবো শিখা। আমি কোষটা দেখাতে পারি তোমাদের। হ্যাঁ, কোষটা আছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, ফ্লেম সেল, এই হলো ফ্লেম সেল। হ্যাঁ, এই যে ফ্লেম সেল, এটাকে বলা আছে ফ্লেম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে মোমবাতির আহ, যখন জ্বালাই আমরা তখন আমরা এরকম শিখাটা দেখতে পাই। তো এদের এই রেচনাঙ্গটাও এরকম ফ্লেমের মতো বা শিখা কোষের মতো। শিখা, এই যে ফ্লেম মানে হলো বাংলা শিখা। তাহলে আমরা সবাই এই শিখা কোষটা দেখতে পেয়েছি। হ্যাঁ স্যার। তাহলে এদের রেচনাঙ্গের নাম হলো শিখা কোষ বা ফ্লেম সেল। লার্ভা দশা, মিরাসিডিয়াম, রেডিয়া ইত্যাদি। শ্বসনতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র থাকে না, একমাত্র পরিপাক নালী ছাড়া আর কোনো গহ্বর থাকে না। উদাহরণ ফ্যাসিওলা হেপাটিকা। আর 4 নম্বরটা ছিল অ্যাসিলোমেট। হ্যাঁ, কারণ আমরা জানি যে এদের দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে যে ফাঁপা জায়গাটা ছিল সেই ফাঁপা জায়গাটা কি দ্বারা পূর্ণ থাকে, যার কারণে এরা অ্যাসিলোমেট? বলতে পারবা কেউ? এদের আমরা যখন সিলম পড়াই তখন এগুলো বলেছিলাম যে এদের দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝের ফাঁপা জায়গাটা কি দ্বারা পূর্ণ থাকে, যার কারণে এরা সিলোমবিহীন বা অ্যাসিলোমেট। কারো মনে আছে? একটা কোষের নাম বলেছিলাম যে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দেহের দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানের ফাঁপা জায়গাটা মেসেনকাইম। মেসেনকাইম, হ্যাঁ, মেসেনকাইম টিস্যু অথবা প্যারেনকাইমা কোষ। এই 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 কোষ বা টিস্যু দ্বারা পূর্ণ থাকায় হ্যাঁ এদের অ্যাসিলোমেট বলা হয়। তো এর সায়েন্টিফিক নেম ফ্যাসিওলা হেপাটিকা। এবার আসবো আমরা 4 নম্বর পর্ব, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য। গ্রিক নেমাটোস, যার অর্থ সুতা, ইডোস মানে আকৃতি,
তাহলে সুতা আকৃতি বিশিষ্ট। কে এম ডেসিং প্রথম নেমাটোডা শব্দটি ব্যবহার করেন এবং নামকরণ করেন গেগেনবর্গ 1851 সালে। এরাও কিন্তু অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী, দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা সিউরোসিলোমেট। সিউরোসিলোমেট মানে কি? এদের দেহের গহ্বরটা অপ্রকৃত। এদের দেহের গহ্বরটা অপ্রকৃত। অপ্রকৃত মানে কি? যে এই পর্বের প্রাণীদের দেহের প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে ফাঁপা জায়গা থাকে, কিন্তু সেই ফাঁপা জায়গাটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত নয়। এই কারণে সিউরোসিলোমেট বা অপ্রকৃত গহ্বর রয়েছে। দেহপ্রাচীর এলাস্টিন নির্মিত কিউটিকেল দ্বারা আবৃত। হ্যাঁ, এই যে এটা হলো সেই প্রাণী। হ্যাঁ, তাহলে এদের দেহপ্রাচীর কি হবে? এলাস্টিন। এলাস্টিন একটা প্রোটিন। এই প্রোটিনটা থাকার কারণে এই সমস্ত কৃমিকে যদি আমরা দুই প্রান্ত থেকে আড়াআড়ি দুই প্রান্ত থেকে যদি আমরা টানি, তাহলে দেখা যাবে এদের দেহটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ এদের ইলাস্টিসিটি বেশি বা স্থিতিস্থাপকতা বেশি। তাহলে দেহ প্রাচীরে আমরা কি দেখব? ইলাস্টিন প্রোটিন দেখব। ইলাস্টিন প্রোটিন দ্বারা কিউটিকেল দ্বারা এদের দেহটা আবৃত, যার কারণে এদের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বেশি। এই যে আমরা এখন কুরবানির গোশত খাচ্ছি, আমরা যে প্রোটিনগুলো আমরা সহজে খেতে পারি আঁশযুক্ত, যেমন হলো কোলাজেন, যা সহজে চিবাতে পারি বা খাওয়া যায়, সেগুলো হলো কোলাজেন ফাইবার দ্বারা বা কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত। আর গোশতের মধ্যে যেগুলো মনে করো যে সহজে চাবানো যায় না, খাওয়ার ইচ্ছা হলে গিলে খেতে হয়, সাধারণত পেটের মাংস এরকম হয়, গরুর পেটের মাংস এরকম হয়, সেগুলোতে ইলাস্টিন প্রোটিন আছে। তো ইলাস্টিন প্রোটিন থাকার কারণে সেখানে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বেশি। তো ঠিক এরকম এই সমস্ত প্রাণীদের দেহের প্রাচীরেও ইলাস্টিন নির্মিত কিউটিকেল দ্বারা দেহটা আবৃত থাকায় এদের স্থিতিস্থাপকতা বেশি থাকবে। শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দ্বিরূপতা দেখা যায়। আচ্ছা, 6 নম্বর প্রাণীর মিনিংটা সবাই বুঝো? অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দ্বিরূপতা দেখা যায়। কেউ বুঝলে বলতে পারো। এটা মানে হলো যে প্রাণীদের, হ্যাঁ বলো। ফাহিম বললে বুঝি না। আচ্ছা, এটা হলো মানে প্রাণীর জননাঙ্গ দেখে বোঝা যায় যে কোনটা পুরুষ আর কোনটা স্ত্রী। হ্যাঁ, তাহলে এদের জননাঙ্গ দেখলে আমরা বলে দিতে পারবো এই প্রাণীটা হলো মেল আর এই প্রাণীটা হলো ফিমেল। তাহলে এই বৈশিষ্ট্য কিন্তু আমাদের মানুষের মধ্যেও আছে। মানুষেরও কিন্তু জননাঙ্গ দেখে আমরা বলে দিতে পারি যে কোনটা মেল আর কোনটা ফিমেল। উদাহরণ, লোয়া লোয়া চোখের কৃমি, অ্যাসকেরিস লম্ব্রিকয়েডস গোলকৃমি। তাহলে এখানে যে দ্বিতীয় প্রাণী গোলকৃমি, একে এর আরো নাম আছে, একে কেউ কেঁচোকৃমি বলে বা গোলকৃমি বলে। তো 2 নম্বর কৃমি বা গোলকৃমি এটা সব মানুষের পেটেই আছে, তবে সংখ্যায় কারো কম কারো বেশি। আর চোখের কৃমি এটা খুব রেয়ার, খুব কম মানুষের এটা হয়, কিন্তু অ্যাসকেরিস লম্ব্রিকয়েডস গোলকৃমি এটা সব মানুষের পেটেই আছে, কারো সংখ্যায় বেশি থাকে কারো সংখ্যায় কম থাকে। যদি সংখ্যায় বেশি হয় তখন দেখা যাবে পেটের ট্রাবল দেখা যায়, পেট মোচড় দেয়, পেট কামড় দেয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসবো মলাস্কা। মলাস্কা, পর্ব মলাস্কার বৈশিষ্ট্য। তো মলাস্কার মিনিংটা কি? ল্যাটিন ওয়ার্ড মলাস্কাস, যার অর্থ নরম, নামকরণ করেছেন লিনিয়াস 1758 সালে, এবং একে বলা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। তাহলে কিভাবে বৃহত্তম পর্ব হয়? কারণ আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণী হবে সবচেয়ে বেশি সদস্য রয়েছে, এই জন্য আর্থ্রোপোডা হলো প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, এবং সেকেন্ড পজিশন হলো মলাস্কা। আর্থ্রোপোডার পরেই সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী মলাস্কার আন্ডারে রয়েছে। এদের বৈশিষ্ট্য, দেহ নরম, মাংসল, অখণ্ডায়িত, ত্রিস্তরী, অর্থাৎ এদের ভ্রূণীয় স্তর ত্রিস্তরী। দেহ নরম ও মাংসল এবং অখণ্ডকায়িত।
আমরা যদি একটা প্রাণী দেখি তাহলে এখানে বুঝতে পারবো এটা হলো তার দেহ। হ্যাঁ, এই দেহটা এরকম একটা খোলস দ্বারা আবৃত থাকে। তাহলে দেহটা দেখে আমরা বুঝতে পারছি দেহটা নরম এবং মাংসল এবং কোনো খণ্ডক নেই, অখণ্ডকায়িত। এবং এই সমস্ত প্রাণী যখন আমরা ভ্রূণ দেখব তখন ভ্রূণ দেখে আমরা বুঝতে পারবো যে এরা হলো ত্রিস্তরী। প্রকৃত সিলোমেট কথার অর্থ হলো কি, যে এদের দেহ প্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে ফাঁপা জায়গা রয়েছে এবং সেই ফাঁপা জায়গাটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, এই জন্য হলো প্রকৃত সিলোমেট। অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম। হ্যাঁ, শামুক বাদে ঝিনুক বা অক্টোপাস বা অন্যান্য প্রাণী দেখা যাবে যে এই সমস্ত প্রাণীর তাদের দেহটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু শামুকের খোলকের কারণে শামুকটা হলো অপ্রতিসম। খোলকের কারণে এদের দেহকে সমান দুই অংশে ভাগ করা যায় না। অঙ্গতন্ত্র মাত্রার গঠন সম্বলিত প্রাণী। ম্যান্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে দেহর ঠিক উপরে আমরা দেখতে পাচ্ছি যে কালো কালো হয়ে আছে, এগুলোকে বলা হবে ম্যান্টল। হ্যাঁ, দেহের আবরণ, এটাকে বলা হয় দেহের আবরণ। তাহলে এই ম্যান্টল নামক পাতলা পর্দা দ্বারা দেহের আবরণ রয়েছে। খোলক গঠিত হয়, তবে মলাস্কা পর্বের সব প্রাণীতে খোলক নেই। শামুক, ঝিনুক, হ্যাঁ, এই গ্রুপের প্রাণীগুলোতেই খোলক রয়েছে। হিমোসিল নামক দেহ গহ্বর রয়েছে। চলন অঙ্গ মাংসল পদ। চলন অঙ্গ মাংসল পদ। তাহলে আমরা এই শামুক জাতীয় বা ঝিনুক জাতীয় প্রাণীদেরকে যখন আমরা চলতে দেখব তখন দেখে বোঝা যাবে যে একটা মাংসের টুকরা হেঁটে যাচ্ছে, কারণ এদের পাটা হলো মাংসল। হ্যাঁ, দেখে মনে হবে মাংসের টুকরা হেঁটে যাচ্ছে। উদাহরণ পাইলা গ্লোবোসা বা আপেল শামুক। এখানে আরেকটা বৈশিষ্ট্য আমি তোমাদের বলিনি, সেই বৈশিষ্ট্যটা অনেক সময় এমসিকিউ এ আসে, সেটা হলো রেডুলা। হ্যাঁ, পরিপাক তন্ত্রে রেডুলা নামক একটা দাঁতের মতো গঠন দেখা যায়। তাহলে পরিপাক তন্ত্রে রেডুলা নামক দাঁতের মতো গঠন দেখা যায়। আমি এই গঠনটা দেখাতে পারি তোমাদের। রেডুলা 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 কোথায় যেন আছে, এই যে রেডুলা এখানে আছে, এই যে রেডুলা। হ্যাঁ, সবাই ছবিটা দেখতে পাচ্ছ? রেডুলা, এই যে দাঁতের মতো একটা দুইটা, এই যে। হ্যাঁ, তাহলে আমরা রেডুলা কি বলবো, যে পরিপাক তন্ত্রে রেডুলা নামক দাঁতের মতো কিছু গঠন দেখা যায়। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় আসে যে রেডুলা নামক দাঁতের মতো গঠন দেখা যায় কোন পর্বের প্রাণীতে। তখন অ্যান্সার হবে মলাস্কা পর্ব। তাহলে এই হলো মলাস্কা পর্বের প্রাণী। এরপরে আমরা আসবো অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য। প্রথমে আসবো অ্যানেলিডা পর্বের মানেটা কি। ল্যাটিন অ্যানুলাস, যার অর্থ ছোট আংটি, ইডা মানে রূপ। তাহলে এদের দেহটা ছোট আংটির মতো গঠন বিশিষ্ট বা রূপ বিশিষ্ট। নামকরণ করেছেন লেমার্ক 1809 সালে। আচ্ছা, আমরা কিন্তু দুইটা বৈশিষ্ট্য আমরা সেই প্লাটিহেলমিনথেস থেকে একবারে কর্ডেটা পর্ব পর্যন্ত আমরা বলে দিতে পারি। সেই দুইটা বৈশিষ্ট্য কি, একটা হবে তোমার দেহে ভ্রূণ ত্রিস্তরী, আর আরেকটা কি হবে বলো দেখি, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। তাহলে তোমাদের যদি মনে না থাকে তাহলে এই দুইটা বৈশিষ্ট্য অবশ্যই লিখে দিবা। হ্যাঁ, তাহলে কোথায় থেকে আমরা এই দুইটা বৈশিষ্ট্য লিখবো, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, তারপর মোলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা, কর্ডাটা পর্যন্ত এই দুইটা বৈশিষ্ট্য আমরা কমন লিখে দিতে পারি। কি কি, ভ্রূণ ত্রিস্তরী আর অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। আচ্ছা, এখন আমরা আসি অ্যানালিডা পর্বের বৈশিষ্ট্য। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। কারণ আমরা যদি কেঁচো, এটা হলো কেঁচো, কেঁচোর যদি আমরা দেহকে সোজা করি, লম্বা করি, তাহলে আমরা এর মাঝখান দিয়ে যদি আমরা কাটি তাহলে দেহকে একবারই সমান দুই অংশে ভাগ করতে পারবো। প্রকৃত সিলোমযুক্ত, প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, কারণ আমরা এখানে দেখতে পারি, হ্যাঁ, এই যে খণ্ডক সহজেই বোঝা যাচ্ছে, বা এখানেও সহজে কিন্তু খণ্ডক গুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই খণ্ডক বাইরে থেকেও বোঝা যায়, খণ্ডক যদি আমরা ভিতরের দিকে দেখি
অর্থাৎ এদের দেহকে যদি কাটি তাহলে ভেতরেও আমাদের খণ্ডগুলো দেখতে পাবো। চলনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। তাহলে সিটি বা প্যারাপোডিয়া একটু আমরা দেখে আসি। সিটি বা প্যারাপোডিয়া, সিটি বা প্যারাপোডিয়া কোথায় আছে আমরা দেখি। সিটি বা প্যারাপোডিয়া, এটা 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 নাই, আর এটা আসলে কোথায়? এই যে এখানে আছে। সবাই ছবিটা দেখতে পাচ্ছ? ছবিটা কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো, এটা এই প্রাণীটার নাম হলো নেরিস। এই প্রাণীটার নাম হলো নেরিস। তো এই প্রাণীর অংশবিশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেহের দুই পাশে, দেহের দুই পাশে দেখো সবুজ বলে একটা অংশ আছে, এগুলো হলো প্যারাপোডিয়া। হ্যাঁ, প্যারাপোডিয়া গুলো একটু স্থূল, আর তার শেষ প্রান্তে আছে হলুদ হলুদ অংশ, সেগুলোকে বলা হচ্ছে সিটি। তাহলে এই এই সমস্ত প্রাণীতে দুইটাই আছে, প্যারাপোডিয়াও আছে আবার সিটিও আছে। আমার কেঁচো যেটা আছে, কেঁচো, এদের ক্ষেত্রে শুধু সিটি থাকবে, প্যারাপোডিয়া নাই। রেচন অঙ্গ নেফ্রিডিয়া, রেচন অঙ্গ নেফ্রিডিয়া। তাহলে রেচন অঙ্গ নাম হবে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়াও আমরা দেখতে পারি, নেফ্রিডিয়ার গঠনটা অনেকটা এরকম হবে। এটা হলো রেচন অঙ্গ, এটা হলো নেফ্রিডিয়া। তাহলে কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া, বা অ্যানালিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। লার্ভা দশা ট্রোকোফোর, পরিপাক নালী সম্পূর্ণ ও নলাকার, মুখ ও পায়ছিদ্র সমন্বিত। উদাহরণ কেঁচো। কেঁচোর সায়েন্টিফিক নেমের উচ্চারণটা সবাই একটু শিখে নাও। মেটাফায়ার পোস্থুমা, মেটাফায়ার পোস্থুমা, এটা হলো কেঁচোর সায়েন্টিফিক নেম। এটা ছিল অ্যানালিডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। এবারে আসবো আমরা, কয় নম্বর পর্ব হচ্ছে এটা? 7 নম্বর পর্ব, আর্থ্রোপোডা। গ্রিক আর্থ্রোন মানে হলো সন্ধি, আর পোডোস মানে হলো পা। নামকরণ করেছেন সিবোল্ড 1848 সালে এই নামকরণটা করেন, এবং এটা হলো প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। বৈশিষ্ট্য, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। এটা মানে কি? হ্যাঁ, এদের যে উপাঙ্গগুলো আছে সেই উপাঙ্গগুলো সব জয়েন্ট। যেমন এখানে দেখতে পাচ্ছি কাঁকড়া, ক্র্যাব, কাঁকড়া। তো কাঁকড়ার যে পা গুলো আছে, পা গুলোর প্রত্যেকটা দেখো জয়েন্ট আছে, এরকম জয়েন্ট আছে। বা যে এটা যদি তেলাপোকা যদি দেখি, তেলাপোকার পা বলো, হ্যাঁ, এই যে জয়েন্ট জয়েন্ট জয়েন্ট। তারপরে অ্যান্টিনা বলো, অ্যান্টিনাতেও অনেক জয়েন্ট আছে। তাহলে এদের উপাঙ্গগুলো সন্ধিযুক্ত। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত। হ্যাঁ, প্রতি খণ্ডকায়িত মানে আমরা কি বুঝবো, যে এদের দেহের খণ্ডকগুলো বাইরে থেকে বোঝা যায়। ট্যাগমাটা মানে কি? অঞ্চল, অর্থাৎ দেহের কয়েকটা অঞ্চল রয়েছে, দেহের কয়েকটা খণ্ডক মিলে এক একটি অঞ্চল তৈরি করে। যেমন তেলাপোকার ক্ষেত্রে আমরা দেখব যে এদের দেহের অঞ্চল 3টি, মস্তক, তারপরে এইটুকু হলো বক্ষ, শেষেরটা হলো উদর। এই জন্য এই অঞ্চল বা ট্যাগমা বলা হয়। তাহলে এদের দেহটা ট্যাগমাটায় বিভক্ত, আর এদের খণ্ডক শুধু বাইরে থেকে বোঝা যায়, এই জন্য অপ্রকৃত খণ্ডকায়ন রয়েছে। দেহ গহ্বর হেমোসিল, এদের দেহের গহ্বরের নামও হেমোসিল। রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা। হ্যাঁ, যেমন ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো। চিংড়িদের ক্ষেত্রে দেখা যায় সবুজ গ্রন্থি, এটা কিন্তু বোঝা যায়। যদি তোমরা ছোট ছোট চিংড়ি, যদি তাজা চিংড়ি তোমরা দেখো, দেখবা যে হ্যাঁ সবুজ সবুজ কি যেন লেগে আছে। হ্যাঁ, দেহে বোঝা যায়। হ্যাঁ, বাজারে কেউ যদি এরকম চিংড়ি কিনতে যাও, দেখবা যে এরকম কক্সজাল গ্রন্থি বাইরে থেকে বোঝা যায়। হ্যাঁ, সবুজ হয়ে থাকে, মাথার মাথার ওদিকে একটা জায়গায় সবুজ হয়ে থাকে, ওটাই হলো কক্সজাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি। আর একটা লাস্টে হলো কক্সজাল গ্রন্থি, এটা মাকড়সাদের ক্ষেত্রে দেখা যায়। দেহ মস্তক বক্ষ উদরে বিভক্ত। দেহের বহিকঙ্কাল কাইটিন নির্মিত এবং বহিকঙ্কাল
মোল্টিং ঘটে। মোল্টিং মানে খোলস মোচন। মোল্টিং মানে খোলস মোচন। তাহলে এদের যে দেহের বাইরের যে কাঠামো, সেই কাঠামোটা হলো কাইটিন নির্মিত। কাইটিন হলো এক ধরনের শর্করা। কাইটিন হলো এক ধরনের শর্করা। এই তেলাপোকা এদের দেহের এই অংশটা হলো কাইটিন নির্মিত। আমরা যে চিংড়ি খাই, সেই চিংড়ির বাইরের যে কাঠামো একটু শক্ত শক্ত থাকে, যেমন গলদা চিংড়ি, সে খোসাগুলো কিন্তু আমরা খেতে পারি না। যদি আমরা কোনো কারণে খোসাগুলো খেয়ে ফেলি, তাহলে আমরা দেখব যে যখন আমাদের মল নিঃসরণ হয়, তখন ওই মলের সাথে ওই চিংড়ির খোসাগুলো বের হয়ে যাচ্ছে। কারণ হলো কাইটিন আমাদের হজম হয় না। ঠিক আছে? তাহলে আমরা কাইটিন হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহের বহিঃকঙ্কাল গঠন করে। এটা কিন্তু মানুষের হজম হয় না। খাওয়া যাবে কিন্তু হজম হবে না। আর মোল্টিং মানে হলো আহ, খোলস মোচন। আমরা যদি আর্থ্রোপোডাকে খেয়াল করি, তাহলে আর্থ্রোপোডা যদি আমরা ছোট একসময় দেখবো যে ছোট তেলাপোকার বাচ্চা বলি যেগুলোকে, সেগুলো আসলে নিম। এই নিমগুলো স্যার হ্যাঁ এখানে আমার একটা হ্যাঁ বলো কোশ্চেন আছে। বলো বলো। হ্যাঁ বলো। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। আচ্ছা, তোমার কাছে কি কোনো এমন ওয়ে আছে পরিফেরা আর্থ্রোপোডা এগুলো দিয়ে নাম দিয়ে বৈশিষ্ট্য বের করা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছ সবাই? মানে আর্থ্রোপোডা পরিফেরা এগুলা হ্যাঁ। এগুলোর নাম দিয়েই আপনার বৈশিষ্ট্য নির্ণয় করা যায়। যেমন পরি এগুলা এরকম করে, এগুলো কোনো ওয়ে আছে? কি মানে এগুলো হলে আর সুবিধা হয়। কি কি বলো, আবার বলো কোশ্চেনটা। মানে পরিফেরা আর্থ্রোপোডা এই নামগুলো দিয়ে এগুলোর বৈশিষ্ট্য বের করা যায়, মানে জাস্ট ওই নামটুকু দিয়ে। এগুলোর কোনো ওয়ে আপনার জানা আছে? না, ওইরকম ভাবে তুমি করতে পারবে না। যেমন আমি যেমন তোমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি পড়াইছিলাম, মনে আছে? শ্রেণীবিন্যাসের ভিত্তি লাস্টে কিন্তু একটা ছক দিয়েছিলাম, ওই ছকটা তৈরি করতে বলেছিলাম। ওই ছকটা যারা তৈরি করবে, তাদের কিন্তু ওই অনেক কিছু আয়ত্ত চলে আসবে। আমি ছকটা দেখাচ্ছি মানে আমি তোমাদের। হলো ওই যে আপনার বিচিত্রা নামে একটা বই আছে, আপনি অবশ্যই জানেন, ওখানে হুম, মানে পড়ছিলাম আর কি। এই মুহূর্তে আমার স্মরণ নাই, আমাকে আরেকটা হ্যাঁ কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ ওখানে মানে তারপরে এগুলো যেমন বিভিন্ন শ্রেণী এগুলো আছে, এগুলো দিয়েই আপনার বের করা যায় বৈশিষ্ট্য, মানে একদম ইজি করে। মানে অতগুলো বৈশিষ্ট্য তো মনে রাখা সম্ভব না, সেজন্য হ্যাঁ ওরা নামের মধ্যেই বৈশিষ্ট্য তুলে ধরছে পরিফেরা আর্থ্রোপোডা এগুলো দিয়ে। হ্যাঁ। না, ওটা তো তোমার ওই যে যেমন এই নামকরণ আর্থবোধা, আর্থবোধা এখানে একটা মিনিং দিয়ে তোমার একটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, হ্যাঁ সন্ধিযুক্ত। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের। সন্ধিযুক্ত উপাঙ্গ বৈশিষ্ট্য। তো তোমার এরকম একটা দুইটা বৈশিষ্ট্য করলে তো হবে না, কারণ তোমাদের না তো না, ওটা আসলে অনেকগুলা করে থাকে ওটা। মানে আমার এই হ্যাঁ মুহূর্তে মনে আসতেছে না। হ্যাঁ। আমি একটা আপনি প্রমাণ দিলে বুঝতে পারতেন। আমার আচ্ছা বই ঠিক একটা আছে। কিনতে হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি পাইলে আমাকে একটু জানাও। হ্যাঁ, ওটা মানে অতগুলো মুখস্থ, ওটা হলো আপনার যারা মেডিকেলের হুম হুম করে তাদেরকে ওই জিনিসটা দেওয়া হয়। আমার কাছে হুম হুম। একটু আছে, আমি না ছবি তুলে না পাঠিয়ে দেবো আজকে। না, ওটা ঠিক আছে, কিন্তু তোমাকে আগে ওগুলো শর্ট শর্ট জিনিসগুলো, ওগুলো আমার কাছেও কিছু আছে, হয়তো এই চ্যাপ্টারে নাই, অন্যান্য চ্যাপ্টারে আছে। হ্যাঁ কিন্তু ওগুলা শর্টকাট টেকনিক, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো হলো তোমার আসলে এই প্রথমে তোমার এখন সবাই মানে প্রাইমারি লেভেলে আসো, এই কারণে এখন তোমাদের বেশি জানতে হবে। যখন তোমাদের একটু আয়ত্তে আসবে, তখন ওই শর্ট নেম গুলো মনে রাখবা। কারণ তোমার শর্ট নেম গুলো মনে রাখলেই হবে না, তোমার এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আইডিয়া থাকতে হবে। আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ আমরা এবার এমন কোনো আসি। কোশ্চেন হতে পারে যে মানে পাশাপাশি যেমন আর্থ্রোপোডা, তারপর এর সাথে আরেকটা দিল যে এর দুইটার মধ্যে তফাৎ কি, বা হ্যাঁ হ্যাঁ মিল অমিল হ্যাঁ এগুলো দেয়? হ্যাঁ হ্যাঁ দেয়। যেমন হলো তোমার হলো আর্থ্রোপোডা আর মলাস্কার মধ্যে কি কি মিল আছে বলো। আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং মলাস্কার তখন কি পর্বের, এগুলার মানে মিল দেওয়ার সময় কি চিত্র অঙ্কন করতে হবে? না না না, আঁকতে হবে না। বুঝতে পারছি। যেমন হলো আর্থ্রোপোডা আর মলাস্কা পর্বের প্রাণীদের যদি আমি তুলনা করি, তাহলে তুলনা কি কি করা যায়, যেমন আমরা বলতে পারি ভ্রূণ ত্রিস্তরী। তারপর আরেকটা বলতে পারি যে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। আবার উভয় দেহ গহ্বর হিমোসিল। হ্যাঁ এগুলো হলো সব মিল। ঠিক আছে। আবার মনে করো যে আহ, আবার অনেকগুলো অমিলও আছে। ঠিক আছে, যেমন হলো এদের আর্থ্রোপোডার ক্ষেত্রে বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত।
বহিঃকঙ্কালে মোল্টিং ঘটে, মলাস্কার ক্ষেত্রে আবার ঘটে না। ঠিক আছে, মলাস্কার ক্ষেত্রে আবার দেখা যাবে পুঞ্জাক্ষী আছে, কিন্তু আর্থ্রোপোডার ক্ষেত্রে পুঞ্জাক্ষীও আছে আবার অ্যান্টিনাও আছে, এরকম আসে। স্যার আপনি একটু ওই যে আর্থ্রোপোডারে ওখানে একটু আরেকটু যান, মানে যেটা কি তেলাপোকার ওখানে হ্যাঁ, ওই এই যে চিত্রটা একটু আসলাম। বের হ্যাঁ, করেন। হ্যাঁ, তেলাপোকার উপরে যে একটা মানে আবরণ দেখা যাচ্ছে একটু হ্যাঁ, হালকা শক্ত কাইটিনের হ্যাঁ, মতো, এটা এটা হ্যাঁ। আসলে এর নাম কি? এটা আসলে কাইটিন। ডানা, এটা হলো ডানা, এটা হলো তার পাখা। আচ্ছা। হ্যাঁ, আরশোলার কিন্তু 2 জোড়া ডানা আছে। দুই আরশোলার জোড়া টানা। 2 জোড়া ডানা, তাহলে এই ডানাগুলো কিন্তু কাইটিন নির্মিত। বা এদের যে সামনের দিকে তুমি দেখতে পাচ্ছ মাথার ওখানে যে ক্ষয়ী যে আবরণটা, এটাও কিন্তু কাইটিন নির্মিত। হ্যাঁ, অর্থাৎ কাইটিন হ্যাঁ কাইটিন। তারপর পায়ের যে মানে ক্ষয়, ওই যে যেটা আপনার শামুকের উপরে লাগানো থাকে সেটা। না, শামুকের খোলকটা হলো কাইটিন না, শামুকের যে খোলক আমরা দেখালাম এটা কিন্তু কাইটিন না, এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, শামুকের খোলকটা হলো ক্যালসিয়াম কার্বনেট। কারণ তোমরা হয়তো আচ্ছা ওটা জানো কি না, দিয়ে তৈরি, ওই কাইটিনটা কি দিয়ে তৈরি? কাইটিনটা হলো এক ক্যালসিয়াম ধরনের কার্বনেট। কাইটিন হলো শর্করা। কাইটিন হলো জটিল শর্করা, বুঝতে পারছো? কাইটিন হলো জটিল শর্করা। যেমন তোমরা স্টার্চ পড়েছো না, স্টার্চ, সেলুলোজ, হ্যাঁ এগুলো পড়েছো না? তো ঠিক হ্যাঁ ওইরকমই হ্যাঁ। একটা যৌগ কাইটিন। তাহলে এটা আর্থ্রোপোডা আচ্ছা পর্বের। এখানে যে এগুলো পা দেখা যাচ্ছে হ্যাঁ, আপনার হলো ওই তিন তেলাপোকার। জোড়া পা, হ্যাঁ, তাই 3 জোড়া পা। তো? হ্যাঁ, 3 জোড়া পা দেখা যাচ্ছে। ওখানে পায়ের সাথে এগুলো মানে লোমের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, লোমের মতো দেখা যাচ্ছে। ওগুলো কি কাজে ব্যবহার করে ওরা, কি বলে? ও রোমটা, না রোমটা আখের ওখানে। মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, ওগুলো হ্যাঁ, হ্যাঁ, কি ওগুলা কাজে ব্যবহৃত হয় ওগুলা বা শুং, ওটার নামটা কি? ওগুলা হলো শুং। হুম, তো ওগুলো শুং, ওগুলো থাকে হলো ফিমারে, কাটার মানে মতো। কাটার মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো ফিমারে থাকে কাটার মতো। শুং, হ্যাঁ। হ্যাঁ, এগুলো কাটার মতো, এগুলো হলো নিজেকে রক্ষা করে, শুং আত্মরক্ষায় তো ব্যবহার করে। আমরা এমনিতে বাংলা ভাষায় বলি, কিন্তু আপনার বায়োলজিক্যাল ভাষায় এটাকে ওই যে কি বলে? স্পাইন, স্পাইন, কাটা, স্পাইন। ঠিক আছে, তো এগুলো এদের ঘাসফড়িং। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? স্যার একটা কাজ করা হোক, মানে আমরা আবার সবগুলো কেটে দিয়ে আবার নতুন ঢুকে নতুন করে ঢুকেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি। এছাড়া উপায় দেখতেছি না, আপনার নেটওয়ার্ক অনেক প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আবার তাহলে নতুন করে ঢুকো সবাই। হ্যাঁ, হ্যাঁ আবার নতুন করে ঢুকে আপনিও বের হন, আমরা সবাই আচ্ছা, বের হয়ে আচ্ছা, আবার নতুন আচ্ছা। করে ঢুকি। স্যার আপনাকে আজকে একটা সফটওয়্যার লিংক দিব, আপনি ওই লিংকের সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওটা ভিপিএন, তাহলে আপনার নেট স্লো হবে না, ফাস্ট হবে। আহ, আচ্ছা, পাঠাও দেখি। আমি লিংক পাঠিয়ে দেবো ক্লাস শেষ করে। আচ্ছা, আচ্ছা, কি প্রশ্ন করছিলে বলো। প্রশ্ন কাটি, করলাম যে ওই যে মাথার ওটাতে আবার কি কাজ করে, মাথার সাথে একটা যে ইর মতো দেখা যাচ্ছে। ওই যে লম্বা লম্বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুতার মতো। হ্যাঁ সুতার হ্যাঁ, মতো, ওটার নাম ওটা কি? ওটা হলো অ্যান্টিনা। হ্যাঁ, ওটা অ্যান্টিনা। হলো অ্যান্টিনা, এই যে আমরা। ওটাতে কি ওরা দিক নির্দেশনা করে? হ্যাঁ, ওইটা আমরা এই যে একটু আগে বৈশিষ্ট্য বললাম না, যে মস্তকে 1 বা 2 জোড়া অ্যান্টিনা থাকে এবং 1 জোড়া পুঞ্জাক্ষী থাকে। তো তেলাপোকার ক্ষেত্রে মস্তকে 1 জোড়া অ্যান্টিনা আছে, এটা হলো সেই অ্যান্টিনা। তাহলে এদের রক্ত কি রঙের হয়? এদের রক্তকে বলা হচ্ছে হিমোলিন। হ্যাঁ, এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না।
আর ও হিমোগ্লোবিন মানে লাল রং দেখা যাবে না, না, লাল রং হবে না, দেখে পানি পানি মনে হবে। পানি পানি মনে হবে, বুঝতে আহ, পারছি। তো এই এদের অ্যান্টিনা, রক্তে কি কোনো গ্রুপ থাকে, যেমন আমাদের রক্তের গ্রুপ থাকে, এদের কি রক্তের গ্রুপ থাকে? না না, গ্রুপ নাই। আচ্ছা, এখানে যেটা বলছিলাম অ্যান্টিনার, যেটা বলছিলাম অ্যান্টিনাটা হলো যে দেখবো যে তেলাপোকা যখন কিন্তু অন্ধকার থাকে তখন কিন্তু এরা খাবারের জন্য বের হয়, নিশাচর এরা। আর যখন হ্যাঁ, তো যখন মনে করে দিনের বেলায় এরা কিন্তু খুব ভালো দেখতে পায়, কিন্তু যেহেতু বাইরে বের হয়ে আসে না, কারণ বাইরে শত্রু, যেমন মানুষ হলো তাদের শত্রু, তাদেরকে যে কোনো সময় আঘাত করতে পারে। এই কারণে কিন্তু সে বুঝে, হ্যাঁ, বাইরে খাবার আছে কিনা, বা বাইরে তাপমাত্রা কেমন, আলো কেমন, সেগুলো কিন্তু সবসময় অ্যান্টিনা দিয়ে বাইরে নাড়াচাড়া করে। তেলাপোকা যখন দেখবা যে ঘরের ফাঁক করে যখন এরা ভিতরে থাকে, তখন কিন্তু তাদের অ্যান্টিনা গুলো সবসময় কিন্তু নড়াচড়া করায়। হ্যাঁ, অ্যান্টিনা নড়াচড়া করার মাধ্যমে সে বুঝতে পারে যে বাইরের পরিবেশটা কেমন। হ্যাঁ, এখন মানে তার ওটা জন্য, দিক নির্দেশনার ক্ষেত্রে ইউজ হ্যাঁ হয়, হ্যাঁ, মানে দিক অ্যান্টেনা, দিক বুঝতে নির্দেশনা, পারছি। আত্মরক্ষা, খাবার খোঁজা, এগুলো সবই বাইরের তাপমাত্রা, আলো, এগুলো সবই এই অ্যান্টিনার দ্বারাই সে বুঝে। হ্যাঁ, বুঝতে যখন পারছি। যখন সে নিরাপদ মনে করবে, হ্যাঁ, অ্যান্টিনা তখন সিগন্যাল দিবে, হ্যাঁ এখন তুমি খাবারের জন্য বের হতে পারো, হ্যাঁ এখন কেউ নাই, বা এখন হয়তো আহ তাপমাত্রা কম, হ্যাঁ এখন বের হওয়া যায়, এরকম বিভিন্ন সিগন্যাল দেয়। তাহলে পেরিপ্ল্যানেট আমেরিকানা, এটা হলো তেলাপোকার সাইন্টিফিক নেম। আর আমরা এই পর্বের প্রাণী, আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়বো ঘাসফড়িং। ঘাসফড়িং ঘাসফড়িং, এই পর্বেরই একটা প্রাণী। বুঝতে পারছি। মানে আচ্ছা, দেখতে তো প্রায় একই রকম। হ্যাঁ একই রকমই প্রায়। আচ্ছা, আমরা এবার আসবো 8 নম্বর পর্ব। 8 নম্বর পর্বের নাম কিন্তু ইকাইনোডার্মাটা। হ্যাঁ, ইকাইনোডার্মাটা গ্রিক ইকাইনোস, যার অর্থ কাঁটা, আর ডার্মা মানে হলো ত্বক। তাহলে ত্বক কাঁটাযুক্ত, ত্বকে কাঁটা রয়েছে। নামকরণ জ্যাকব ক্লেইন, 1734 সালে। বৈশিষ্ট্য দেহ অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম মানে তোমরা বুঝছোই যে এদের, এটা হলো কেন্দ্রীয় অক্ষ, এই অক্ষ বরাবর যদি আমি কাটি তাহলে সমান দুই অংশে ভাগ করতে পারছি। আবার এই বরাবর যদি কাটি সমান দুই অংশে ভাগ করতে পারবো। এই বরাবর যদি কাটি তাহলে সমান দুই অংশে ভাগ করতে পারবো। তাহলে আমরা কেন্দ্রীয় অক্ষ বরাবর একের অধিকবার দেহকে সমান দুই অংশে ভাগ করতে পারবো। ঠিক আছে, এই জন্য এখানে আমরা বলবো অরীয় প্রতিসম। তো আমরা আরো একটা বলি যে পঞ্চ অরীয়। পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় কেন বলা হয়? কারণ স্টারফিশের বা তারা মাছের বাহু আছে 5টা, এগুলোকে বলা হয় বাহু। 1 2 3 4 5, 5টা বাহু আছে। তাহলে এই 5টা বাহু থাকার কারণে দেহকে সমান 5বার, হ্যাঁ, সমান দুই অংশে ভাগ করতে পারবো আমরা। হ্যাঁ, যেমন এটা যদি একবার ধরি, হ্যাঁ এটা একবার, তারপর এটা একবার, এইভাবে আমরা 5বার দেহকে সমান দুই অংশে ভাগ করতে পারবো। এই জন্য আঁকে বলা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত থাকে। হ্যাঁ, তাহলে এরা এরা যখন আমরা জানো সমুদ্রে যায় বা কক্সবাজারে কেউ যদি যেয়ে থাকো, তাহলে দেখবা যে এরা বালু বা উপকূলে এরা কিন্তু হেঁটে বেড়ায়। তো যখন হেঁটে বেড়ায়, যেটা উপরের দিকে থাকবে সেটা হলো তাদের মৌখিক দিক। হ্যাঁ, যেমন এটা 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 আমরা যেটা ধরছি এটা কিন্তু উপরের দিক, এই অংশে মুখ থাকবে। আর এর ঠিক বিপরীত দিকে রয়েছে হলো বিমৌখিক। তাহলে যেটা হলো উপরের দিকে থাকবে সেটা হলো মৌখিক, আর যেটা ভূমির সাথে লেগে থাকবে সেটা হলো বিমৌখিক। পানির সংবহন তন্ত্র উপস্থিত। এর ইংলিশ ওয়ার্ডটা হলো ওয়াটার ভাস্কুলার সিস্টেম। চলনাঙ্গ নালিকা পথ। এই নালিকা পথটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো যে যেটা নিচের দিকের অংশ, এই যে সাদা সাদা মনে হচ্ছে যে শুঙের মতো, হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে নালিকা পথ। খেয়াল করছো? বোঝা যাচ্ছে না নিচের দিকে সাদা সাদা হয়ে আছে? তাহলে এই সাদা সাদা গুলোই কিন্তু টিউব ফিট বা নালী পথ। হ্যাঁ, তাহলে এদের দেহের নিম্ন পৃষ্ঠে অনেকগুলো টিউব ফিট বা অনেকগুলো নালী পথ রয়েছে। নালী পথ মানে কি, যে দেখতে মনে হবে পা গুলো নলাকার, হ্যাঁ টিউবের মতো, পা গুলো হলো টিউবের মতো বা নলের মতো। এই জন্য নাম হয়েছে টিউব ফিট বা নালিকা পথ। টিউব মানে হলো নালিকা, আর ফিট মানে হলো পদ। তাহলে টিউব ফিট বা নালিকা পদ। সম্পূর্ণ সামুদ্রিক।
তাহলে স্টারফিশ বা এই পর্বের প্রাণীরা সবাই কিন্তু সামুদ্রিক। দেহ কণ্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত। স্যার অক্টোপাস আর স্টারফিশ এক না নাকি না আলাদা? না না, আলাদা। অক্টোপাস হলো মলাস্কা পর্বের প্রাণী, আর স্টারফিশ হলো ইকেনোডার্মাটা পর্বের প্রাণী। কিন্তু দেখতে তো অনেকটা একই রকম। না, একই না। অক্টোপাসে কিন্তু কি রয়েছে, অক্টোপাসে তোমার হলো ই নাই, কোনো স্পাইন নাই। অক্টোপাসে কোনো স্পাইন নাই। অক্টোপাসে কি রয়েছে, অক্টোপাসে বাহু রয়েছে, 8টা পা রয়েছে। হ্যাঁ, এই জন্য অক্টোপাসের শ্রেণীর নাম হলো অক্টোপোডা। ঠিক আছে, অক্টোপোডা। অক্টো মানে হলো 8, তাহলে 8। তার হলো আর্ম বা বাহু আছে 8টা। কিন্তু স্যার তাদের স্টারফিশ এটা কি খাওয়া যায়? স্টারফিশ, এটা আমরা খাই না, কিছু উপজাতিরা এটা খেতে পারে। হ্যাঁ, বুঝতে উপজাতিরা পারছি। স্টারফিশকে খায়। স্টারফিশও খায়, তারপর হলো শামুক ঝিনুক, আহ অক্টোপাস এগুলো খায়। তো আমরা কিন্তু এখানে এটা দেখুন, বিষাক্ত না, এটা এগুলো বিষাক্ত না? না এটা বিষাক্ত না, এটা বিষাক্ত না, স্টারফিশ বিষাক্ত না। বুঝতে, ওর মাঝখানে যে একটা লাল রঙের দেখা যাচ্ছে ওটাকে কি বলে? হ্যাঁ, এটা হলো এখানে মুখ থাকে, এই জায়গায় মুখ আছে, এই জন্য এটা ওটাই হলো মুখ, মুখ। তাহলে চোখ হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এদের চোখ ওরকম ভাবে নাই, চোখের কোনো আলাদা নামও নাই, তাহলে এটা তাহলে হলো এরা মুখ। এরা দিক মানে চলাফেরা করে কিভাবে? এরা চলাফেরা করে যে নিচে, আমরা বললাম টিউব ফিট। আর দেহে কিছু মানে নির্দিষ্ট জায়গায় যায় কিভাবে? ওদের যে একটা সেন্সরি বংশ অর্গান আছে যা, আছে, কিছু সংবেদী অঙ্গ আছে, বুঝতে কিছু পারছি। সংবেদী অঙ্গ আছে, সেই সংবেদী অঙ্গগুলো তখন তাদেরকে বিভিন্ন ধরনের আচ্ছা, এরা নিঃশ্বাস নেয় কিভাবে? মানে ওইভাবে কোনো ফুসফুস আছে? না, ওইভাবে নাই। এই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে না, এই যে আমরা একটু আগে বললাম, এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে, মানে মুখ দিয়ে পানির একটা ফ্লো দেহের মধ্যে যায়। ঠিক আছে, আর ওই পানির সাথে যে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনটা আছে, সেটা তখন তার দেহের ভিতরে প্রবেশ করে। তো এই ওয়াটার কিন্তু ভাস্কুলার এদের যে সিস্টেম, দেহে অপ্রয়োজনীয় কিছু জিনিস থাকে সেগুলো বের করে কিভাবে? ওই মুখ দিয়ে বের করে? হ্যাঁ, মুখ দিয়ে বের করবে। ওই যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে না, ওয়াটার ভাস্কুলার তাহলে সিস্টেমের তো মাধ্যমে। এদের অনেকটা বাদুড়ের মতো হয়ে গেল। হ্যাঁ, না এরকম অনেক প্রাণী আছে বাদরের মতো, যেমন হাইড্রা। হাইড্রা বলে একটা প্রাণী আছে, তোমরা পড়বা। হাইড্রা, হাইড্রা, হ্যাঁ। হ্যাঁ, মুখ দিয়ে খাবার খায়, আবার ওই মুখ দিয়েই মুখ সে দিয়ে বর্জ্য বায়ু। ত্যাগ করে, বর্জ্য ত্যাগ করে। হ্যাঁ। তাদের পায়ও নাই। হ্যাঁ, তো প্রাণী জগতে এরকম কিছু প্রাণী আছে যে যাদের খাওয়া এবং বর্জ্য ত্যাগের একটাই মাত্র ছিদ্র। হ্যাঁ, হাইড্রা, বাদুড়, তারপর এই যে আমরা স্টারফিশ, হ্যাঁ এগুলো। উদাহরণ অ্যান্টেডন বাইফিডা। তাহলে বৈশিষ্ট্যের দিক দিয়ে তো আমরা তো ওটাকেও ওই ওটার মধ্যে ফেলতে পারি। না, এটা তো একটা দুইটা বৈশিষ্ট্য দিয়ে তুমি চিন্তা করবা না। এখানে তো ম্যাক্সিমাম বৈশিষ্ট্য যেটা মিল থাকবে সেটা, হ্যাঁ, যেমন তাদেরও মুখ আছে, আমাদেরও তো মুখ আছে, তাহলে এরা কি আমাদের কর্ডাটা পর্বের মধ্যে পড়বে? তা পড়বে না। কিন্তু আমাদের তো পায়ুপথ আলাদা, ওদের তো পায়ুপথ একটাই। হ্যাঁ, আমাদের মুখ আর পায়ুপথ আলাদা আছে, কিন্তু আমাদের তো মেরুদণ্ড আছে। আমাদের মেরুদণ্ড থাকার কারণে আমরা কিন্তু কর্ডাটা পর্বের অধিবাসী। আর এদের যে বংশবৃদ্ধি হয় কিভাবে? কাদের? ডিমের মাধ্যমে? এদের স্টারফিশ, হ্যাঁ। এদের বংশবৃদ্ধি হয়, এদেরও শুক্রাণু ডিম্বাণু এগুলো আছে। শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে তখন জনন হবে, জননের মাধ্যমে প্রজনন সম্পন্ন করবে। আচ্ছা, এখানে আমরা যেটা বলছিলাম 6 নম্বর বৈশিষ্ট্যটা, দেহ কণ্টকময়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেহে এরকম কিছু কাটার মতো গঠন রয়েছে, এগুলোকে বলবো আমরা কণ্টকময় বা স্পাইন। তারপর বলছি, হ্যাঁ, পেডিসিলারি। হিসেবে পেডিসিলারিটা, কাজ করে। হ্যাঁ, স্পাইনটা হলো আত্মরক্ষার কাজ করে, আত্মরক্ষার কাজ করবে। আর পেডিসিলারি বলে একটা অংশ দেখতে পাবো। পেডিসিলারিটা অনেকটা নখের মতো, আমাদের যেমন নখ আছে না, তাহলে নখের মতো কতগুলো এদের দেহত্বকে কতগুলো উপাঙ্গ থাকে, তো এগুলোকে বলা হবে পেডিসিলারি। ওই যে আংটার মতো, মানে আংটা দ্বারা যুক্ত। না, নখ, নখ। নেল আছে না আমাদের, নেল, নখ। বুঝতে পারছি। আমরা যে নখ কাটি না, তাহলে এই হ্যাঁ। নখের মতো কিছু উপাঙ্গ এদের দেহ ত্বকে বিন্যস্ত থাকে। তাহলে দেহের বহিকঙ্কাল, এই স্পাইন মানে কাঁটা, এবং নখের মতো কিছু উপাঙ্গ পেডিসিলারি এদের দেহের বহিকঙ্কাল গঠন করে। মানে দেহের বাইরের ত্বকে এই পেডিসিলারি এবং স্পাইন বিন্যস্ত থাকে। এগুলো আসলে এদের আহ নিজেকে আত্মরক্ষাতে ব্যবহার করে। পেডিসিলারি, স্পাইন এগুলো নিজেকে আত্মরক্ষায় ব্যবহার করে। তো এই ছিল তাহলে আমাদের 1 নম্বর থেকে 8 নম্বর মেজর পর্ব। অর্থাৎ পরিফেরা থেকে ইকেনোডার্মাটা পর্বের প্রাণীদের আমরা বৈশিষ্ট্য শিখলাম এবং একটা করে উদাহরণ শিখলাম।
তাহলে এগুলো থেকে আমাদের শিখতে হবে এবং এগুলো থেকে বিভিন্ন যেমন আমরা এখানে বলতে পারি যে নালিকা পদ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়, তখন অ্যান্সার হবে ইকেনোডার্মাটা। ঠিক আছে, তোমাদের কিছু দুইটা বৈশিষ্ট্য বলেছিলাম যে কোন দুইটা বৈশিষ্ট্য কমন হবে, যেটা 7টা পর্বে একই রকম, মনে আছে? তোমাদের পড়াতে পড়াতে বলেছিলাম কিন্তু যে দুইটা বৈশিষ্ট্য কিন্তু কমন। আর ওই যে ছিলমের একটা হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার স্যার। শোনা যাইতেছে। হ্যাঁ, ওই যে কারেন্ট চলে যাচ্ছে তো বারবার, এই জন্য ঝামেলা হচ্ছে। তোমাদের ওদিকে কারেন্ট যাচ্ছে? না স্যার। আহ, আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে দুইটা বৈশিষ্ট্য কোন পর্ব থেকে একই রকম, বলতে পারবা? স্যার ওই একটা যে ত্রিস্তরী আর একটা ছিলমের একটা বৈশিষ্ট্য। ত্রিস্তরী আর একটা হলো দেহের সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র। হ্যাঁ তাহলে এই দুইটা বৈশিষ্ট্য তোমার হবে প্লাটিহেল মেন্থিস থেকে শুরু করে কর্ডাটা পর্বের প্রাণী পর্যন্ত। ঠিক আছে, প্লাটিহেল মেন্থিস থেকে কর্ডাটা পর্বের প্রাণী পর্যন্ত। এরপরে আমরা আসবো হলো এই দুইটা তো কমন, তারপরে আমরা আসবো যে প্রতিসাম্য দিয়ে একটা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো। প্রতিসাম্য যেমন পরিফেরা তোমরা কি বলবো? অপ্রতিসাম্য। নিডারিয়া অরীয় প্রতিসাম্য। প্লাটিহেল মেন্থিস দ্বিপার্শ্বীয়। নেমোটোডা দ্বিপার্শ্বীয়। মলাস্কা শামুক ব্যতীত সবাই দ্বিপার্শ্বীয়। অ্যানেলিডা দ্বিপার্শ্বীয়। আর্থ্রোপোডা দ্বিপার্শ্বীয়। ইকানোডার্মাটা পূর্ণাঙ্গ প্রাণী হলো অরীয় প্রতিসাম্য, আর লার্ভাদশার প্রাণী হলো দ্বিপার্শ্বীয়। কর্ডাটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এইভাবে তাহলে প্রতিসাম্য দিয়ে তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবা। তারপর আরেকটা হলো সিলম, যেমন পরিফেরা আর নিডারিয়ার এদের তো সিলম কথাটা আসবেই না, সিলম কথাটা শুরু হবে ত্রিস্তরী প্রাণী থেকে। তাহলে ত্রিস্তরী প্রাণী হলো আর্থ্রোপোডা, সরি, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী থেকে। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের সিলম হলো অ্যাসিলোমেট, নেমোটোডা হলো সিউডোসিলোমেট, আর নেমোটোডার পরে যে মলাস্কা থেকে কর্ডাটা সবাই হলো সিলোমেট, ইউসিলোমেট। তাহলে এইভাবে আমরা কিন্তু সিলোম দিয়েও বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। এছাড়াও কিছু কিছু তোমার আছে এক্সট্রা, যেমন চলনাঙ্গ। চলনাঙ্গ দিয়ে কিছু পর্বের বৈশিষ্ট্য আমরা মনে রাখতে পারি, যেমন চলনাঙ্গ কার কার ক্ষেত্রে দেখেছিলাম? পরিফেরা আমরা দেখি নাই, নিডারিয়া দেখি নাই, প্লাটিহেলমিনথেসেও ছিল না, নিউমোটোডাতেও ছিল না। মলাস্কায় আমরা চলনাঙ্গ পেয়েছি। মলাস্কার চলনাঙ্গের নাম কেউ বলতে পারবা? মলাস্কার চলনাঙ্গের নাম কি? মলাস্কা পর্বের প্রাণীদের চলনাঙ্গের নাম কি? মলাস্কা পর্ব, এই যে মলাস্কা পর্বের চলনাঙ্গের নাম কি ছিল? মাংসল পা। পাটা হবে মাংসল। মলাস্কায় তাহলে মাংসল পা রয়েছে। অ্যানিলিডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে চলনাঙ্গ কেমন ছিল? সিটি প্যারাপোডিয়া, সিটি প্যারাপোডিয়া। তারপর আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের চলনাঙ্গের আলাদা কোনো নাম নাই। ইক্যানোডার্মাটার ক্ষেত্রে চলনাঙ্গের নাম আছে নলাকার পা বা নালিকা পদ, আর কর্ডাটা পর্বের প্রাণীদেরও পা আছে, আলাদা কোনো নাম নাই। তাহলে 3টা পর্বের চলনাঙ্গ বৈশিষ্ট্য আমরা পেলাম কি কি? একটা পেলাম মলাস্কা, একটা পেলাম অ্যানেলিডা, আর একটা পেলাম ইক্যানোডার্মাটা। ওকে, তারপরে আর কি আছে? রেচনাঙ্গ। রেচনাঙ্গ দিয়েও কিন্তু কিছু পেয়েছিলাম। রেচনাঙ্গের ক্ষেত্রে আমরা প্রথমে পেয়েছিলাম প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম কি ছিল বলতে পারবা?
লাঠিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম কি ছিল? শিখা কোষ। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম শিখা কোষ। নেমরোডের ক্ষেত্রে আমরা পাই নাই।